1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করে, সেই তালিকা যেমন এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, একই রকমভাবে আপনার কাছে জানতে চাই যে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনিবার্য কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে। জুলাই আগস্টের শহীদদেরও তালিকা কিন্তু আমরা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী হিসেবে আমরা পাইনি। কেন তৈরি হচ্ছে না? 4 মাস তো পার হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের এটা এখন পর্যন্ত চূড়ান্ত কথা বলার সময় হয়নি। আমি শেষ থেকে শুরু করি। কারণ হচ্ছে যে আমরা সরকারের দিক থেকে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের মুখ থেকে শুনেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি যে তারা এই তালিকা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করার জন্য কাজ করছেন। সময় নিয়ে আমরা কথা বলতে পারি। প্রশ্ন আমিও তুলেছি বিভিন্ন জায়গায় যে এই সময়টা আরো দ্রুততার সাথে করা দরকার, আরো জোরালোভাবে করা দরকার এবং এটাকে অগ্রাধিকার হিসেবে ঠিক করা দরকার। কারণ এই শহীদদের একদিকে তারা তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা দরকার এবং কেননা তারা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের সামনে একটা বড় অনুপ্রেরণা, যারা সমষ্টিগত স্বার্থের জন্য নিজের জীবন উৎসর্গ করার মতো উদাহরণ তৈরি করতে পারেন। এর চাইতে মহত্তম মানবিক মুহূর্ত তার কিছু হতে পারে না। ওইটাকে সবসময় আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের সামনে রাখা দরকার যে এটাই হচ্ছে একটা জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা। তো সেটাতে একটা ভূমিকার জায়গা আছে। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শহীদদের পরিবারের দায়িত্ব কী হবে। ওই কারণেও তালিকাটা খুব দ্রুত হওয়া দরকার। কারণ এই পরিবারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে নিতে হবে। এরকম অনেক পরিবারের সাথে প্রত্যক্ষভাবে আমার আলোচনা হয়েছে যেখানে তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন যিনি শাহাদাত বরণ করেছেন। আমি বহু জায়গায় এই অবস্থাটা দেখেছি। তো ওই রকম জায়গায় কিন্তু পরিবারগুলো আর্থিকভাবেও একেবারে ন্যূনতম যাকে বলে যে প্রাত্যহিক টিকে থাকা, সেটার সংকটের মধ্যে আছে। কাজেই তাদের জন্য কিন্তু প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই সরকারের আরও অনেক বেশি সংবেদনশীল হয়ে দ্রুততম সময়ের মধ্যে এই তালিকা তৈরি করা এবং ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকগুলো জায়গায় দেখেছি আমরা যে তারা নানাভাবেই তাদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু এটা যেন ওই অনুদান বিভিন্ন নামকরণ করা হয় সেইভাবে যাতে না হয়, এর মর্যাদাটা যেন রক্ষা হয়। সরকার তাদের পরিবারের দায়িত্ব নিচ্ছে এবং এই দায়িত্ব নেওয়াটা বিভিন্ন ধাপে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। কিন্তু সেই প্রজেক্ট অর্থাৎ দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তারা কি কি কাজ করবেন তার একটা তালিকা হয়তো তৈরি করতে পারেন। সেখানে আর্থিকভাবে থেকে শুরু করে অনেকের কর্মসংস্থানের প্রশ্নে নানা দিক থেকে এটা হতে পারে। আহতদের প্রশ্ন একই কথা প্রযোজ্য। তাদের চিকিৎসা, তাদের জীবনের দায়িত্ব নেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ জীবনটা তারা কিভাবে পরিচালিত করবেন। তো সেইটা আমরা আশা করি যে এই সরকার এটা দ্রুত সময়ের মধ্যে করবেন। কারণ এই সরকারের এই কাজে ব্যর্থতার কোনো রকম একটা উদাহরণও আমাদের জন্য একটা ভীষণ বিব্রতকর এবং লজ্জাকর অবস্থা। কারণ 1971 সালের মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা নিয়ে কিন্তু অনেকগুলো, আমি যদি ফিরি আপনার প্রথম প্রশ্নে যে 71 সালে এটা কেন হয়নি, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ, এখনো এটা একটা রাজনীতির যে সমস্ত বিষয় আমরা এখনো মীমাংসা করে উঠতে পারিনি তার মধ্যে একটা থেকে গেল। এটা নিয়ে আমরা রাজনৈতিক তর্ক করে দুই পক্ষ হয়ে যাওয়াটা খুব সহজ হয়, কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয় না। এটাই দেখে আসছি এ পর্যন্ত। যেখানে দুটো কাজ খুব জরুরি ছিল। একটা হচ্ছে শহীদের তালিকা প্রণয়ন করা, আহতদের যথাযথভাবে সেই যাকে বলে দায়িত্ব গ্রহণ করা, সেটার জায়গাতে যাওয়া। শহীদরা যে শহীদ হলেন তাদের পরিবার কিন্তু আর কিছুই কোনো কিছুর আওতার মধ্যেই আসলেন না। আমারও আপন চাচা তিনি শহীদ হয়েছেন, এগুলো ঠিক কোনো আওতার মধ্যে নাই, স্বীকৃতি নেই। কিংবা তারা যে আসলে তাদেরও পরিবারের কি পরিণতি হলো সেই প্রশ্নগুলো আর কখনোই আলোচিত হয়নি। এবং সেটাও অনেক শহীদের পরিবারের অবশ্য শহীদ পরিবার হিসেবে এক ধরনের স্বীকৃতি আছে, কিন্তু সেটা একটা আলাদা জায়গা থেকে মনে হয়েছে যেন এইখানেও একটা বড় ধরনের বিভাজন তৈরি হয়েছে। কোনো পরিবার বোধহয় বিশেষ গুরুত্বপূর্ণ, বাকিরা বোধহয় খুব গুরুত্বপূর্ণ নয়। এইগুলো সমাজে নানা ক্ষোভের জন্ম দিয়েছে। শহীদদের তালিকা প্রণয়িত হয়নি এবং সেটাও একটা যেন রাজনীতির বিষয়বস্তু হয়ে গিয়েছিল।
খুবই দুঃখজনক ঘটনা হয়েছিল। তো আমরা সবসময় এটা দাবি করেছি যে শহীদদের তালিকা প্রণীত হওয়া দরকার, এবং তারা যে এই রাষ্ট্রপত্তনে তাদের রক্ত, তাদের আত্মত্যাগ, আত্মোৎসর্গ হওয়াটা, এটা যদি এই রাষ্ট্র স্বীকার না করে তো রাষ্ট্রের নিজের ভিত্তিটাই কিন্তু দুর্বল থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখেন, একটা তর্ক আসলে হয় না যে পাকিস্তান 1947 সালেও এখানে পাকিস্তান কায়েম হয়েছিল। 71 সাল কি পাকিস্তানের বিপরীত? এটা অনেকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, যার ফলে আমাদের মুক্তি সংগ্রামের রাজনীতিকীকরণ অনেক ঘটেছে। মুক্তি সংগ্রাম অরাজনৈতিক কোনো বিষয় ছিল না, অবশ্যই রাজনৈতিক বিষয় ছিল, কিন্তু জনগণের দিক থেকে ব্যাপারটা কি ছিল? 1947 সালের আগে এইখানে পূর্ব বাংলার মানুষ যে পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন সেটা তো মিথ্যা নয়। এর উল্লেখযোগ্য অংশ বলতে পারেন সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিলেন এবং পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন। অন্য অনেক রকম সংগ্রাম মানুষের, সেটা তেভাগার আন্দোলন থেকে শুরু করে অন্য কিছু, পাকিস্তান আন্দোলনের মধ্যে মানে শেষ পর্যন্ত এক স্রোতে চলে গিয়েছিল। এই যে যাওয়াটা, সেইখানে জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল? জনগণের আকাঙ্ক্ষা ছিল পাকিস্তান একটা সত্য ন্যায়ের রাষ্ট্র হবে যেখানে তার মুক্তি ঘটবে, কিন্তু সেটা ঘটেনি। মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে, ফলে মানুষ আবার নতুন করে সংগ্রামের দানা বেঁধেছে। তো 71 সালেও তো তাই এসে দাঁড়ালো যে মানুষ আবার আশা করেছে যে এখানে তার নিজের একটা রাষ্ট্র হবে, সেইখানে তার মুক্তি ঘটবে। এবং এমনকি সেই 71 সালের যুদ্ধের মধ্যে ওই ঘোষণাও দেওয়া হয়েছিল মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কিন্তু 72 সাল থেকে কি স্বপ্নভঙ্গ হয়নি? ফলে মানুষের মুক্তির স্বপ্নের জায়গা থেকে, জন আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি যদি ধরি, তো 47-এর আকাঙ্ক্ষারই কিন্তু 71 একভাবে রূপায়িত হয়েছিল। এটা একটা ধারাবাহিকতা আছে। ঠিক যেমনটা আবার 71-এর জন আকাঙ্ক্ষা 53 বছরে বাস্তবায়িত হয় না, 24 এসে আমাদের ছাত্ররা সেই জায়গাটা আবারও নতুন করে আমাদের সামনে হাজির করছে। ফলে এই যে মানুষের মুক্তির কাফেলা চলছে, সেইখানে এসে বেহাত হওয়ার জায়গাটা খুব প্রবল। আমরা আগেও দেখেছি যে বেহাত হয়েছে দুইটা বড় বড় ঘটনার পরে, এবং এইবারও বেহাত হবে কিনা এটা মুখ্য প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। এখন বেহাত হওয়ার কতগুলো লক্ষণ থাকে। 71 সালের পরে যেমন লক্ষণ দেখা দিচ্ছিল শহীদের সংখ্যা, তাদের মর্যাদার প্রশ্ন, তাদের দায়িত্ব নেওয়ার প্রশ্ন, তাদের পরিবারের কিংবা আহতদের কি হলো, মুক্তিযোদ্ধাদের কি হয়েছিল। এমনকি সবচেয়ে বড় প্রশ্ন যে একটা মানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিসের মধ্যে? একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া এটা আপনি প্রতিষ্ঠা করবেন কিভাবে, যেখানে নাগরিক তার মর্যাদাটাই প্রধান ভিত্তি রাষ্ট্রের, নাগরিকতার উপর দাঁড়িয়ে থাকবে রাষ্ট্র। এই নাগরিকতা ডিফাইন করা, সংজ্ঞায়িত করাটা খুব জরুরি প্রশ্ন ছিল। আমরা দেখেছি যে নাগরিক নামক একটা জায়গা তৈরি করা হলো, কিন্তু তার অধিকারের জায়গাগুলো এক হাতে ঘোষণা করে আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। ফলে দেখা গেল প্র্যাকটিক্যালি নাগরিকের আসলে কোনো অধিকারই নেই। আমরা সেই নাগরিক থেকে কোনো কর্তব্যের জায়গাও পেলাম না। ফলে ওই যে অধিকার আর কর্তব্যের যে একটা লেনাদেনার মধ্য দিয়ে নাগরিকতা গড়ে ওঠে, সেই জায়গাটাই বাংলাদেশে প্রথম থেকে ব্যাহত হলো, এবং যার ফলে আমরা নাগরিকের মর্যাদা তৈরি করতে পারিনি। আমরা নাগরিকদের দিক থেকে এই রাষ্ট্র গড়ে তোলার যে দায়, সেই জায়গাটাতে আমরা তাকে আনতে পারিনি, বরং বিচ্ছিন্নতা এবং দলাদলিটাই বড় ব্যাপার হলো। দলাদলি থাকবে না আমি তা বলছি না, কিন্তু রাষ্ট্র বলে একটা জিনিস সেইটা, সেই জায়গাটাতে আমরা হারিয়ে যাওয়ার অবস্থা হলো। কিন্তু আমাদের রাষ্ট্রের এই ফান্ডামেন্টাল প্রবলেমগুলো আছে।